শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। শুরুতেই জানাবো শিরোনাম। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে প্রথম সফরে সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে হ্যাঁ ভোটে শুভেচ্ছা। চুক্তি সমঝোতা সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য ছিল না, হাজারো প্রাণহানিতেও স্বাভাবিক ছিলেন শেখ হাসিনা, দাবি ব্যক্তিগত চিকিৎসকের। আমি তো নেতা না, তাই না? বা তখন কোনো এক্সিকিউটিভ কোনো পোস্টে না, আমার হাতে কোনো ক্ষমতা না, সেখানে আমি চুপই। তবে চুপ মানে কি, আমি কী করবো এখানে? এইটা তো মিডিয়াতে বলার মতো না আর কি। তো মোটামুটি ভালো ছিলেন, এইটুকু বলা যায়। ইতালিতে নিজ বাসায় স্ত্রী সন্তান সহ প্রবাসী বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, আহত এক, নোয়াখালী গ্রামের বাড়িতে আহাজারি। রাজধানী কাটাবনে বহুতল ভবনে আগুনে প্রাণ গেল 2 জনের। অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ও নিয়ম ভেঙে অফিস চালানোর তথ্য। চুয়াডাঙ্গা অসহায় নারীর জমিতে বীর নিবাস বানিয়ে বিক্রির অভিযোগ, টাকা না পেয়ে তালা ঝুলিয়ে দিলেন অভিযুক্ত ভূমি কর্মকর্তা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1000 ছুঁই, নিখোঁজ 50,000-এর বেশি, লুটপাট ঠেকাতে মাঠে নেমেছে সেনা। এবং বিশ্বকাপে নকআউটে বেলজিয়াম, মিশর ও চমক দেখানো কাবো ভার্দে। উরুগুয়ের বিদায়, দেম্বেলের হ্যাট্রিকে বড় জয় ফ্রান্সের। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চীন মালয়েশিয়া সফর শেষে সংসদে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের প্রধান কাজ। ভালো কিছু হয়ে থাকলে সে অর্জন দেশবাসীর। এর আগে তার সাফল্যের জন্য হ্যাঁ ভোটে শুভেচ্ছা জানায় জাতীয় সংসদ। এ সময় সই হওয়া চুক্তি সমঝোতা সংসদে আলোচনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। চীন মালয়েশিয়া সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী। এ সফরে সাফল্যের জন্য হ্যাঁ ভোটে তাকে শুভেচ্ছা জানালো জাতীয় সংসদ। সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। পরে সংসদকে প্রধানমন্ত্রী জানান, দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের প্রধান কাজ। ভালো কিছু হয়ে থাকলে সে অর্জন দেশবাসীর বলেও জানান তিনি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, এর আগে স্পিকার বলেন, এই সফর দেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। কালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। স্থানীয় সরকার মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা সংকট সহ নানা সমস্যার সমাধানে চীনের সহযোগিতার আশ্বাস মিলেছে। আর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রশ্নে অগ্রগতির কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজারের একটা বড় ইন্টারেস্ট রয়েছে। মালয়েশিয়ার সাথে আমাদের এনার্জির একটা বড় ইন্টারেস্ট রয়েছে, এবং এটাকে আরও কিভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরও কিভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরে সই হওয়া চুক্তি সমঝোতা সংসদে উপস্থাপন করে আলোচনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। তিনি আরো জানান, স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নে সরকারের পাশেই থাকবে বিরোধী দল। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে জিয়া উদ্যানে রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি। শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরেন সরকার প্রধান। তার এই সফরে চীনের সঙ্গে সই হয়েছে 17টি সমঝোতা স্মারক। দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ চলছে ময়মনসিংহে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সাদিকুর রহমান আমাদের সাথে যুক্ত আছেন এবং সাদিকুরের কাছ থেকে জানতে চাইবো এখন পর্যন্ত সমাবেশ স্থলের কি অবস্থা, কারা কারা অংশ নিলেন, বিস্তারিত জানাবেন। তীব্র গরমের মধ্যে এই সমাবেশে উপস্থিত হওয়া শুরু করেছেন নেতাকর্মীরা। যদিও 2টায় এখানে সময় দেওয়া হয়েছে মূল অনুষ্ঠান শুরু হওয়ার, কিন্তু এখানে জোহরের নামাজের পরবর্তীতে এক এক করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ভিড়ও কিন্তু বেড়েছে। এখানে যেই কয়েকটি দাবির কথা বলা হয়েছে, যে দাবিগুলি আদায়ে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে, বিভাগীয় সমাবেশ। এখানে আসলে জানেন যে গণভোটের যে রায় সেটার বাস্তবায়ন তারা চান এবং যে জনদুর্ভোগ লাঘব এবং তারা যেটা দাবি করছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা তারা নিয়ন্ত্রণ চান। এই যে বিষয়টা এখানে আসলে তারা বক্তব্য রাখবেন। যারা আসলে যে দলগুলি বিশেষ করে যে সিনিয়র নেতারা আছেন, এর মধ্যে কিন্তু মাওলানা আল্লামা মাহমুদুল হক যিনি আছেন, মামুনুল হক কিন্তু এবং মামুনুল হক আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া মিয়া গোলাম পরোয়ার যিনি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, তিনি বিশেষ অতিথি হিসেবে থাকবেন এবং এনসিপির যিনি মুখপাত্র আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও কিন্তু থাকবেন। এই যে সমাবেশ, এটাকে কেন্দ্র করে ময়মনসিংহের যে আশপাশের যে 4টি জেলা আছে, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই মোট যে 4টি জেলা, এই জেলা থেকে কর্মীরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পতাকা নিয়ে এই সমাবেশ স্থলে হাজির হওয়া শুরু করেছেন এবং এই কিছুক্ষণ পরেই যে এক এক করে যারা সিনিয়র নেতারা আছেন তারা বক্তব্য শুরু করবেন। এবং এখানে আমি দেখতে পেয়েছি যে অন্য যে কোনো সময় যে নেতা কর্মীরা এখানে যে অনুষ্ঠান, যে সমাবেশ করে থাকেন, সেটা সার্কিট হাউস ময়দানে কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু এই সমাবেশ এই কৃষ্ণচূড়া চত্বরে হচ্ছে এবং এখানে 50,000-এর বেশি লোক সমাগম হবে, এটা প্রত্যাশা করছেন নেতারা। এবং এখান থেকে সরকারকে বার্তা দিবেন, কঠোর বার্তা দেওয়া হবে বলে এখানে যারা নেতা কর্মীরা আছেন তারা জানাচ্ছেন, যেন খুব দ্রুতই গণভোটের রায় বাস্তবায়ন করা হয় এবং অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া হয়। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদেক, আপনাকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য ছিল না, এমন দাবি করেছেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। বলেন তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। জানান জুলাইতে হাজারো ছাত্র জনতাকে হত্যা করা হলেও বিষয়টি নিয়ে তেমন কোনো ভাবান্তর ছিল না শেখ হাসিনার। জিসান আহমেদ জানাচ্ছেন বাকিটা। 2024 সালের উত্তাল জুলাই, পাখির মতো গুলি করে শিশু, যুবক, বৃদ্ধকে হত্যা করেছে ফ্যাসিবাদী শাসনযন্ত্র। সেই ফ্যাসিবাদী শাসনের মূল কর্তা শেখ হাসিনার চিকিৎসক ছিলেন ডাক্তার ABM আব্দুল্লাহ। বিশ্ব বিবেক যখন কাঁদছিল তখন কি কেঁদেছিলেন স্বনামধন্য এই চিকিৎসক? এমন প্রশ্নের উত্তরে নিজেকে অসহায় দাবি করেন ডাক্তার ABM আব্দুল্লাহ। বলেন তখন কিছু করার মতো সামর্থ্য ছিল না তার। চুপসি বললে তো আমি কী করবো? আমি তো নেতা না, তাই না? বা তখন কোনো এক্সিকিউটিভ কোনো পোস্টে না, আমার হাতে কোনো ক্ষমতা না, সেখানে আমি চুপই। তো আমি চুপ মানে কি, আমি কী করবো এখানে? তখন তো আমার ব্যক্তিগতভাবে করার কিছু ছিল না, আমার করার কিছু নাইও, করার দরকার হতো না। আমি কী করবো এখানে? আমার কাজই তো রুগী দেখা। মানুষ কাঁদতে যাচ্ছে, চিল্লাচিল্লি করছে, আপনার কি, আপনার বাইরে যদি আপনার কেমন লাগবে? আমি যেই হই মানুষ, তো সুতরাং মানুষের মন তো আমার রয়ে গেছে, মানুষের কষ্ট দেখলে তো কষ্ট লাগবেই। আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করে ঘরের শিশুকে মেরে ফেলেছিল শেখ হাসিনার আজ্ঞাবহরা। গুলি চলেছিল জানাজার নামাজেও। সে সময় মানসিকভাবে দৃঢ় ও শক্ত ছিলেন শেখ হাসিনা। তার মধ্যে কোনো ধরনের ভাবান্তর দেখেননি ডাক্তার ABM আব্দুল্লাহ। টুকটাক মানুষের অসুবিধা তো থাকেই, এটা তো মানে কনফিডেন্সিয়াল, এটা তো মানুষ ওপেনলি বলে বেড়ায় না কার কী হয়েছে না হয়েছে। এটা যে কিন্তু নিয়ম, এটা
ডাক্তারদের ফাইল থাকে এইটা তো মিডিয়াতে বলার মতো না আর কি। তো মোটামুটি ভালো ছিলেন, এইটুকু বলা যায়। উত্তাল জুলাইয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সব বাহিনীর প্রধানদের সঙ্গেই আলাপ করতেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। ডাক্তার ABM আব্দুল্লাহ দাবি করেন সেসব আলোচনায় যুক্ত হননি। নিজেকে একজন অরাজনৈতিক মানুষ মনে করেন তিনি। রাজনৈতিক কথাবার্তা আলোচনা যখন বিভিন্ন ধরনের আমি দেখছি, কিন্তু আমি তো সেখানে যোগদান করতাম না, করা উচিত ছিল না, বা আমার পারমিশনও ছিল না। কেন যাই আমি কী করবো, এটা আমার ব্যাপার না। উনি ওনার মন্ত্রী, মিনিস্টার, বা যে অনেক সময় আর্মি বলেন, বিজিবি বলেন, বা পুলিশ, মানে অফিসারদের সঙ্গে উনি কিন্তু কথাবার্তা বলেন, ওনার ব্যাপার সেটা। সেখানে আমি শুনিও না, ইন্টারফেয়ারও করি না, আমি যাই নাই তো কাছে। আমার কাজ তো ওইটা না, আমি আমার কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতাম। ইমিরিটাস অধ্যাপক পদ বাতিল নিয়ে ক্ষোভও জানান। শেখ হাসিনাকে চিকিৎসা দেয়া এই বিশেষজ্ঞ চিকিৎসক, একে অন্যায় বলে দাবি করেন তিনি। কিন্তু কাজটা আমি মনে করি যে অন্যায় করা ঠিক হয়নি, আমার প্রতি অবিচার করছে বলে আমার মনে হচ্ছে আর কি। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ইতালিতে সন্তান, স্ত্রী সহ হত্যার শিকার নোয়াখালীর বাবুলের বাড়িতে চলছে শোকের মাতম। আহত হয়েছেন ছেলে। এমন হত্যাকাণ্ড কিছুতেই মানতে পারছেন না তার স্বজনরা। তারা ঘটনার বিচার এবং দ্রুত মরদেহগুলো দেশে আনার দাবি জানিয়েছেন। আমার সব কিছু শেষ করেছিল 1 ঘন্টার ভিতরে। নাতনি, পুত্রবধূ সহ ছেলে খুন, একসাথে পরিবারের 3 সদস্যকে হারিয়ে দিশেহারা সিরাজুল ইসলাম। উন্নত জীবনের আশায় প্রায় 2 বছর আগে সপরিবারে ইতালিতে পাড়ি জমান নোয়াখালী কোম্পানিগঞ্জের কামাল উদ্দিন বাবুল, সাথে স্ত্রী মমতাজ বেগম আরজু আর 2 সন্তান। থাকতেন ইতালির রাজধানী রোমের ক্যাসালোত্তি এলাকায়। সেখানে গতরাতে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন বাবুল, তার স্ত্রী ও কন্যা। গুরুতর আহত 20 বছর বয়সী ছেলে আমির হোসেন আয়ন। আমার খানার টেবিলে খাইতে বলছে, আমার নাতি আছে হবে ডিউটি তুল, নাতি দেখছে নাতিরও আঘাত করছে, আর নাতি তো দেখছে নাতিন বহুত খানার টেবিলে শেষ করে দিয়েছিল। স্বাস্থ্য ভাইয়ের বউ ফোন করি আরে করবা আপু কিছু শুনছেন নি, ভাইয়ারে ভাবিরে এটা করে ফোন করছে। আমরা এটার সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই, বাংলাদেশ সরকারের সহযোগিতা চাই। ঘটনা জানার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা। শোকে স্তব্ধ সবাই। খুব ভালো একটা আন্তরিকতা দেখাইতো, আলাক সালাম আমিও দিতাম, আমারও দিত, খুব ভালো লোকে ছিল, আমাদেরকে অনেক সহযোগিতা করতো। আমাদের ভাই হারালাইছি, এখন আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা ইতালি সরকারের কাছে ওকুল আবেদন হিসেবে জানাই যে তার লাশটা যেন দ্রুত বাংলাদেশে পৌঁছায়। হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। সেই সাথে দ্রুত মরদেহ ফেরত আনারও দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাজধানীর কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুনে প্রাণ হারিয়েছেন 2 জন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রাথমিক তদন্ত বলছে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ছিল এবং নিয়ম বহির্ভূতভাবে চালানো হচ্ছিল অফিস। শুক্রবার রাত প্রায় 1টা রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় হঠাৎই আগুন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে 11 ও 13 তলায়। অনেক বাসিন্দা নিরাপদে নিচে নেমে এলেও আটকা পড়েন কয়েকজন। উদ্ধার হওয়া বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও 12 তলায় আইনজীবীদের একাধিক চেম্বার ছিল। সেখানে আটকে পড়া 2 জন মুঠোফোনে স্বজনদের কাছে উদ্ধারের আকুতি জানান। তবে কিছুক্ষণ পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আরো 3-4 তলায় মনে করেন পার হয়েছে, সাইড দিয়ে এই কোণারও পার হয়েছে, ওই কোণারও পার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে মুমূর্ষু অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা নাম ঠিকানাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আর একজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে। 2টা ফ্ল্যাটে অগ্নিকাণ্ড সংঘটিত, 2টা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। শুক্রবার দুপুর ও রাতে তারা মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তারা হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। মারা যাওয়া 4 শিশুর মধ্যে 3 জন 4 মাস বয়সী, আরেকজনের বয়স 8 মাস। এখনও হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে 94 শিশু ভর্তি রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 16 শিশু। পঞ্চাশ শতাংশ সরকারি ভবনেই মিলেছে এডিস মশা লার্ভা। গত 3 দিনে টাস্কফোর্সের অভিযানে মিলেছে এই তথ্য। এরই মধ্যে সরকারি কোয়ার্টার সহ বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন, নগরবাসীর সাহায্য ছাড়া ডেঙ্গু মোকাবিলা সম্ভব হবে না। রাজধানীতে এডিস মশার বিস্তার রোধে কাজ করছে বিশেষ টাস্কফোর্স। গত 3 দিনের অভিযানে তারা পেয়েছে ভয়াবহ সব তথ্য। খোদ সরকারি প্রতিষ্ঠান ও কোয়ার্টারগুলোর চিত্রই এখন সবচেয়ে আশঙ্কাজনক। অভিযানে ভবনগুলোর প্রায় 50%ই মিলেছে এডিসের লার্ভা। আমরা এডিসের যে লার্ভাগুলো পেয়েছি, এটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়াবহ অবস্থা। 50%-এর অধিক রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট, ছাদে, ফুলের টপে আমরা 50%-এর অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি, শনাক্ত করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারি কোয়ার্টারগুলোকে এরই মধ্যে করা হয়েছে সতর্ক। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘরের আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদের নিজেদেরই নিতে হবে। আসলে আমরা কঠোর ব্যবস্থা কি নেব? এই দেশের জনগণ তো আমাদেরই ভাই ব্রাদার। আমরা তো আসলে সচেতনতার জন্য করছি। ধরেন একটা স্টাফ কোয়ার্টারে গিয়ে গতকাল আমরা একটা স্টাফ কোয়ার্টারে গিয়ে অনেকগুলো জায়গায় লার্ভা পেয়েছি। সেখানে টোটাল বসবাসযোগ্য পরিবারের সংখ্যা 350। আমরা কার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব? ওখানে কোথায় জরিমানা করবো? আমি সোসাইটির লোকজনকে ডেকেছি, আমরা ডেকে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা পরবর্তীতে এই জিনিসগুলো দেবেন। আসলে ওই ক্ষতিটা তো ওনারই হবে রে ভাই। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপরতা বাড়িয়েছে উত্তর সিটি কর্পোরেশনও। সরকারি নির্দেশনা মেনে মশক নিধনে সর্বাত্মক কাজ করছে সংস্থাটি। সামনের দিনগুলো আমাদের জন্য কঠিন যাতে না হয়, সবাই মিলে যাতে নগরকে একটা সুন্দর পরিবেশের মধ্যে রাখতে পারি, আপনিও যাতে ডেঙ্গু রোগ থেকে মুক্ত থাকতে পারেন, আমরা সেই কাজগুলো করার জন্য যে কোনো বিষয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আবারও শেষবারের মতো বলছি, আপনারা আপনাদের বাসা বাড়ি পরিষ্কার রাখুন, পরিত্যক্ত জায়গায় যেখানে সেখানে আবর্জনা না ফেলে আপনারা নির্দিষ্ট জায়গায় পানি জমা থাকলে সেগুলিকে পরিষ্কার করে রাখুন। ইনশাল্লাহ ভালো থাকবেন, আমরা আপনাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত আছি। ডেঙ্গু থেকে বাঁচার একমাত্র উপায় মশার লার্ভা ধ্বংস করা। এই লড়াইয়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সফল হওয়া অসম্ভব বলে মনে করেন উত্তরের প্রশাসক। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। হাতিরঝিল, গুলশান বনানী লেক ও খাল বাঁচাতে এবার সমন্বিতভাবে মাঠে নেমেছে সরকার। পরিবেশ রক্ষা ও খালের পানি দূষণমুক্ত করতে কাজ শুরু করেছে স্থানীয় সরকার, গণপূর্ত, রাজক ও সিটি কর্পোরেশন। আগামী 2 বছরে পুরো এলাকার চিত্র বদলে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। দূষণ দখলে বিপন্ন হাতিরঝিল, গুলশান ও বনানী লেক। এই 3 জলাধার ও খাল রক্ষায় এবার সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। নেওয়া হয়েছে বর্জ্য ফেলা বন্ধ সহ 2 বছরের মধ্যে পুরো এলাকার পরিবেশ উন্নয়নের মহাপরিকল্পনা। বনানী লেক, গুলশান লেক, বাড়িধারা লেক, এখানকার যে শহরে এটা আর খালের মধ্যে যাবে না, মানে লেকে যাবে না। এটা আমরা এই 2 বছরের মধ্যে আমরা আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দাসেরকান্দি নিয়ে যাব, নিয়ে সেখানে ট্রিটমেন্ট করার পর সেই পানিটা ব্যবহার উপযুক্ত হবে। ওই শহর আমাদের সবার, এই শহরকে আমরা ভালোবাসি আমাদের, তাহলে আমাদের যত রকম উন্নয়ন পরিকল্পনা এবং আমরা পরিবেশ ঠিক রাখার জন্য যা যা করছি তাতে সফলকাম হব। এছাড়া 1 বছরের মধ্যে ধানমন্ডি এলাকাকে পরিবেশ বান্ধব করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পাশাপাশি জানান, হাতিরঝিলে আলো ও নিরাপত্তা জোরদারের কথাও। ইতিমধ্যেই ধানমন্ডি লেকটি দক্ষিণ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে ধানমন্ডি লেকটি একটি পরিবেশ বান্ধব, মানুষের চলাচল উপযোগী, আধুনিক একটু পার্কে রূপান্তরিত হবে। এই কর্মযজ্ঞে রাজুকের সব সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজুক চেয়ারম্যান জানালেন, গত 15-16 বছর ধরে জমে থাকা বর্জ্য সরানোর কাজ চলছে। গত 15-17 বছর ধরে কোনো কাজ হয়নি। এগুলো যে আগাছা জন্মাইছিল, এগুলো শত টন আমরা এখান থেকে সরাইছি। রেগুলার 10টা করে ট্রাক এগুলো সরাই কুল পাচ্ছে না।
আমরা এটাকে সত্যিকারের সৌন্দর্য গাছ লাগাবো, এই কিছু কিছু জায়গায় আমরা পার্কের মতো করে দিব, সেই প্ল্যানও নিছি। যখন আমরা লেক পরিদর্শন করতে আসব, সন্ধ্যার পর একটু সুন্দর হাওয়া নিজের শরীরে অক্সিজেনকে নিব, তখন আমরা যদি কিছু পানি জাতীয় জিনিস কিংবা কোনো ক্রেকার্স থেকে খেয়ে থাকি, সেটা আমরা ডাস্টবিনে আমরা ফেলে দিব। এখানে ডাস্টবিন আছে, প্রয়োজনে রাজুক চেয়ারম্যান মহোদয় আছেন, আরও ডাস্টবিন দিবেন। আমরা যদি আপনাদের কাছে আপাতত না থাকে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা বিরামহীনভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নগর উন্নয়নে, দেশ গঠনে আমরা বদ্ধপরিকর। আমরা এই কাজগুলো আমরা বাস্তবে আমরা পরিণত করতে চাই। শুধু হাতিরঝিল নয়, গুলশান, যেখানে বনানী, বাড়িধারা, যেখানে খালবিল থাকবে, সেখানেই আমরা এই কাজগুলো চলমান আছে, চলমান থাকবে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সংস্থাগুলোর এই সমন্বিত উদ্যোগ ও নতুন প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ঢাকার ফুসফুস খ্যাত জলাধার ফিরে পাবে হারানো রূপ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘ 3.5 মাস ধরে নেতৃত্বহীন দুর্নীতি দমন কমিশন। অবশেষে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। তবে এই উদ্যোগের মধ্যেই উঠেছে আইন অনুসরণের প্রশ্ন। নতুন কমিশন কতটা স্বাধীন ও কার্যকর হবে তা নিয়েও রয়েছে আলোচনা। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। 2004 সালে দুদক গঠনের পর এই প্রথম 100 দিনেরও বেশি সময় ধরে কমিশন শূন্য রয়েছে সংস্থাটি। গত 3রা মার্চ চেয়ারম্যান ও 2 কমিশনারের পদত্যাগের পর থেকেই নেতৃত্বহীন হয়ে পড়ে দুদক। আইন অনুযায়ী 1 মাসের মধ্যে নতুন কমিশন গঠনের কথা থাকলেও তা হয়নি। অবশেষে গত সোমবার 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন এই কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদের জন্য রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করবে। তবে সার্চ কমিটির গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তার দাবি, সংশোধিত আইনের পরিবর্তে পুরনো কাঠামো অনুসরণ করা হয়েছে। অধ্যাদেশ পাশ না হলেও সংশোধনটা আছে। সংশোধনটা পরিবর্তন করতে গেলে অন্য কোনো আইন দিয়ে পরিবর্তন করতে হবে, সেটা পরিবর্তন করা হয়নি। কাজেই দুদক আইনের 7 ধারা যে পরিবর্তন করা হয়েছিল সংশোধনে, সেইটা বহাল আছে এবং সেই 7 ধারার বিধান অনুযায়ী কমিটি হবে 7 সদস্যের। বাছাই কমিটিরই বৈধতা নিয়ে প্রশ্ন আছে এবং তাহলে বাছাই কমিটি যে কাজ করবে, মানে বাছাই করবে, সুপারিশ করবে, তারপরে যে নিয়োগ হবে, সেটাও আপনার ওই কমিটির কি বলে চেয়ারম্যান কমিশনারদের নিয়োগেরও বৈধতার একটা সংকট থাকবে। টিআইবি বলছে দেরিতে হলেও এটি ইতিবাচক উদ্যোগ। তবে নতুন কমিশনের স্বাধীনতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। বিলম্ব হলেও তারপরও যেটা হয়েছে যে এখন 2004-এর আইন অনুযায়ী সার্চ কমিটি হয়েছে, সেখানে একটু ব্যত্যয় ঘটেছে। তার কারণ হচ্ছে যে সার্চ কমিটিতে সদস্য হিসাবে ইনকামবেন্ট বা বর্তমান কর্মরত ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি হওয়ার কথা ছিল না। যেহেতু সার্চ কমিটি হয়েছে, আমরা আশা করব যে এই কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এমন ব্যক্তিদেরকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগের সুপারিশ করে যাদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা আছে, দক্ষতা আছে। কমিশন না থাকায় গত কয়েক মাসে অভিযোগ অনুসন্ধান, তদন্ত অনুমোদন ও মামলা দায়েরের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘ 3.5 মাসের বেশি সময় ধরে কমিশন শূন্য থাকার পর দুদক পুনর্গঠনের প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু কমিশনার বা চেয়ারম্যান নিয়োগই নয়, বরং তাদের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং কার্যকরভাবে কাজ করার পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ছোট ছোট দোকানের উপর ভ্যাট প্রস্তাবের বিপক্ষে দোকান মালিক সমিতি। বাজেট পাশের আগেই এ সংক্রান্ত আইন বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি। আজ মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এসব প্রতিষ্ঠানকে ভ্যাট ট্যাক্সের আওতার বাইরে রাখার পাশাপাশি কর আহরণে ডিজিটাল ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে দোকান মালিক সমিতি। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে নতুন অর্থ বছরের জন্য মুদি দোকান, পোশাকের দোকান, বিউটি পার্লার, প্রসাধনী, কনফেকশনারি কিংবা ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দোকান সহ 17 ধরনের ব্যবসা খাতকে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আনার কথা বলেছেন অর্থমন্ত্রী। দোকান মালিক সমিতি মনে করে প্রান্তিক এসব ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের সক্ষমতা সরকারের নেই। শনিবার সকালে মগবাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন সমিতির নেতারা। এই গভর্নমেন্টের কিন্তু এই সক্ষমতা নেই যে আপনার 1 কোটি এই প্রান্তিক
এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের এই সক্ষমতা কিন্তু সরকারের এখন নেই। যে পরিমাণ কষ্ট হবে কর আদায় করার জন্য, তার সে পরিমাণ কর আদায় করতেও পারবে না। এ সময় তারা বলেন, ছোট ব্যবসায়ীদের আয় অত্যন্ত সীমিত, তাদের ওপর করের বোঝা চাপানো উচিত হবে না। উল্লেখ করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। মাননীয় অর্থমন্ত্রী অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে ভোক্তার নিকট থেকে ভ্যাট এবং কর আদায় করবে তা আমাদের বোধগম্য নয়। আর এখানে কতই বা রাজস্ব আদায় হবে, তার সঠিক পরিসংখ্যান কি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আছে? দোকান মালিক সমিতির নেতারা বলেন, এনবিআর যদি অটোমেশন প্রক্রিয়া পুরোপুরি চালু করতে পারে তাহলে জনগণ ভ্যাট দিতে আগ্রহী হবে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। ভারতের রাষ্ট্রদূতের মন্ত্রী মর্যাদা রাজনৈতিক চাপ তৈরি করবে না, বরং দুদেশের সম্পর্কে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, বাংলাদেশ নিজ স্বার্থ বজায় রেখেই সকল দেশের সাথে কাজ করবে। ভারতের সরকার বাংলাদেশের সাথে আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। যিনি আবার শুধু পূর্ণাঙ্গ মন্ত্রী এভাবেও না, তিনি আসলে ওনাদের ফরেন ক্যাডারের, উনি একজন পলিটিক্যাল মানুষ, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আমাদের যে অনিষ্পন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিক হবেন। আওয়ামী লীগ শাসনামলে বিমাকে কমিশন ব্যবসার খাত হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। শনিবার বিজয়নগরে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম IRF আয়োজিত এক সেমিনারে বর্তমান সরকার এই খাতের উন্নয়নে নতুন নীতিমালা নিয়ে ভাবছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিমা খাত এতদিন অবহেলিত ছিল, গ্রাহকের স্বার্থ দেখার চেষ্টা করা হয়নি। বিমা কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে না বলে সেবার মানও বাড়ছে না। শক্তিশালী রেগুলেটরি কাঠামো গড়ে উঠুক, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মধ্যে বিমার গ্রহণের বিস্তৃতি বাড়বে, একই সঙ্গে জবাবদিহিতা বাড়বে এবং একই সঙ্গে যিনি গ্রাহক তার যেন প্রতিটি বিষয় অর্থাৎ তার ন্যায্য প্রাপ্তি ঘটে। বিমা গ্রাহকদের অধিকার নিশ্চিত করার জন্য ডিজিটাইজেশন করতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেল, সার ও খাদ্যপণ্যের দাম। এতে তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে $110 কোটি জরুরি ঋণ সহায়তা দিল বিশ্বব্যাংক। দুটি প্রকল্পের অধীনে এই ঋণ দেয়া হয়েছে। ঋণের অর্থ চলতি বছরের জুনের 30 তারিখের মধ্যেই ছাড় করা হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়, সার ও জ্বালানি আমদানি এবং দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তায় এই অর্থ ব্যয় হবে। সর্বমোট দুটি প্রকল্পে দেয়া হচ্ছে এই সহায়তা। এর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেয়া হবে $300 মিলিয়ন জরুরি সহায়তা। 2026 সালের জুলাই থেকে অক্টোবর এবং 2026-27 এর অক্টোবরের আমন ও বড় মৌসুম ঘিরে সার আমদানির জন্য দেয়া হবে এই সহায়তা। এছাড়া অন্য আরেকটি প্রকল্পে $713 মিলিয়ন জরুরি সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থ থেকে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করা হবে। পাশাপাশি জ্বালানি থেকে শুরু করে খাদ্য, স্বাস্থ্যসেবা সামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখতে দেয়া হবে এই অর্থ। পারিবারিকভাবে বিত্তশালী, করেন সরকারি চাকরিও, অথচ তিনি কিনা নিজেকে অসচ্ছল দেখিয়ে মুক্তিযোদ্ধার নামে ঘর নির্মাণে সরকারের কাছ থেকে নেন অর্থ বরাদ্দ। গোপনে বিক্রির শর্তে বীর নিবাস নির্মাণ করা হয় অসহায় এক নারীর জমিতে। পরে শর্ত অনুযায়ী টাকা না পেয়ে ঝুলিয়ে দেন তালাও। এত সব অভিযোগ যার নামে, তিনি শঙ্করচন্দ্র ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন। স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর আরও নানা তথ্য। চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহির রাহান সোহাগ। আমার স্বামী একদম মুরব্বী মানুষ। প্রতারণার শিকার হয়ে এভাবেই কাঁদছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বারাদি গ্রামের অসহায় নারী সায়রা খাতুন। খারিজ করে আমি ঘরে তুলে থইছি। অভাব অনটনের সংসারে অনেক কষ্টে নিজের নামে কেনেন 4.5 কাঠা জমি।
অথচ সেই জমিতেই সরকারি অর্থে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস। প্রশ্ন ওঠে, ব্যক্তিগত জমিতে কিভাবে নির্মাণ করা হলো বীর নিবাস? সরকারি ঘরটা তুলে দেবো, আমার বাপের নামের ঘরটা চলে যাচ্ছে, তোর মামা হয় তো তুই এই ঘরটা আমি তোকে অল্প টাকায় দেবো, তুই তোর জায়গায় ঘর তোল। প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে স্টার নিউজ। তথ্য প্রমাণে দেখা যায় অভিযোগের তীরের কেন্দ্রবিন্দুতে শঙ্করচন্দ্র ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইসমাইল হোসেন। বারাদি গ্রামের বিত্তশালী এই ব্যক্তির গ্রামে রয়েছে বিস্তর সহায় সম্পদ, আছে দৃষ্টিনন্দন আলিশান বাড়ি, চুয়াডাঙ্গা শহরেও আছে বাড়ি ও জমি। কিন্তু এত কিছুর পরও ইসমাইলের সম্পদের ক্ষুধা কমেনি এতটুকু। প্রকল্প সংশ্লিষ্ট ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে নিজেকে অসচ্ছল দেখিয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার নামে একটি বাড়ি বরাদ্দ নেন তিনি। তদন্ত কমিটি আবার কেন নিউজ করে? শুধু বরাদ্দে অনিয়ম নয়, এবার 5 লাখ টাকা মূল্যে বিক্রির শর্তে সেই বীর নিবাস নির্মাণ করেন অসহায় ছায়রা খাতুনের জমিতে। আমার জমির পর ঘরে তুমি তো উঠতে পারবা না কল। হ্যাঁ, তার ঘরে আমি তাকে উঠতে দিইনি, তারপরে আমাকে টাকার জন্য চাপ দেয়, আমি সমিতির টাকা তুলি দিয়েছি বাবু, আমি সেই টাকাটা যে 1,60,000 টাকা দিচ্ছি, তাও আমি 1 লাখ দিই। শর্ত ছিল কিস্তিতে টাকা দেবেন ছায়েরা, ঋণ করে দিয়েছিল নোতা। তবে দ্বিতীয় কিস্তির সময় দেখা দেয় বিপত্তি, পুরো টাকা দাবি করেন ইসমাইল। টাকা দিতে না পারায় বীর নিবাসে দেওয়া হয় তালা, চলে হুমকি ধামকিও। বড় কষ্ট করি গ্রাম বেড়ি ভিক্ষা করে খাই, এই জমি কিনে এইটুকুনি ছিলাম, আমার পেটে বিটা পুট কিছু নেই। ওনার মা ভিক্ষি শিক্ষিকে খাইতে খাই এই জমিটা খুব কষ্ট করি এই জমিটা কিনলো। অভিযোগের জবাব চাইলে স্টার নিউজের উপর চড়াও হন ইসমাইল হোসেনের স্বজনরা। সচ্ছল হয়েও কেন বীর নিবাসের বরাদ্দ, কেনই বা তা অন্যের জমিতে নির্মাণ ও বিক্রয় চুক্তি? এমন সব প্রশ্নের উত্তর জানতে চাইলে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন অভিযুক্ত ইসমাইল। আমি খুব হেনস্থ হয়েছি, আর এই ব্যাপারে তদন্ত হয়েছে, এখন তদন্ত রিপোর্টে যা দেয় সেটা হবে। না, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না ভাই, নতুন করে কোনো কথা বলবো না। প্রশ্নের জবাব পেতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মুখোমুখি হয় স্টার নিউজ, সেখানেও মেলে দায়সার উত্তর। এখানে যে বিনিবাসটা মূলত হচ্ছে যে সকল মুক্তিযোদ্ধারা দুস্থ অবস্থায় আছেন তাদের নিজ জমিতেই এটা নির্মাণ হওয়ার বিধান রয়েছে। না না না, আর আপনাদের কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করছে না। নীতিমালা অনুযায়ী নিজ জমিতে নির্মাণের বিধান থাকলেও সরকারি অর্থে নির্মিত বীর নিবাস অন্য কারো কাছে বিক্রি, হস্তান্তর বা ভাড়া দেয়া দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ন্যায় বিচার করবে, এমনটাই প্রত্যাশা হতদরিদ্র ছায়রা খাতুনের। জহির রায়হান সোহাগ, স্টার নিউজ, চুয়াডাঙ্গা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্ধুকে এবার মিলেছে 43 বস্তা টাকা। রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ মানতের চিঠি। আজকে সকাল থেকে চলছে গণনা। দানের সিন্দুক খুলতেই যেন চক্ষু চড়ক কাজ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ রীতি অনুযায়ী 4 মাস পরপর খোলা হয় 13টি সিন্দুক। এবার তা পিছিয়েছে 2 মাস, খোলা হলো শনিবার। সিন্ধুকে মিলেছে 43 বস্তা টাকা, আছে ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রা। অনেকে এখানে এসে পাগলা মসজিদে অনেকে উপকৃত হয়েছে, অনেকে মানত করেছে এখানে, সেই জন্য এখানে আসা। আজকে মানত দিছি, কোরআন শরীফ দিছি, টাকাও দিছি এবং নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। গণনার কাজে অংশ নেন প্রায় 578 জন। মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি আছেন ব্যাংক কর্মকর্তারাও। তদারকি করেন 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114,13,352 টাকা জমা আছে। এছাড়াও আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দান করতে পারে। এর আগে সবশেষ 2025 সালের 27 ডিসেম্বর দান সিন্দুকটি খোলা হয়েছিল। মিলেছিল 11,78,48,538 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলা। এটি পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে শক্তিশালী হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বলছে অঞ্চলের মার্কিন একাধিক ঘাঁটিতে আঘাত হেরেছে IRGC। সেই সাথে দেশটির গণমাধ্যম জানিয়েছে হামলায় কোনো ক্ষতি হয়নি।
এদিকে লেবাননে হামলা বন্ধে ওয়াশিংটনে একটি কাঠামো চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরায়েল। শান্ত ছিল হরমুজ প্রণালী, কিন্তু হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা করেছে ইরান। নিজের সামাজিক মাধ্যমের পোস্টের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ওই হামলার জবাব কি হবে তা দেখতে পারবেন। তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক পোস্টে হুমকি দেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে। এরপরই ইরানের দক্ষিণের সিরিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্রের পাশাপাশি উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, ট্রাম্প প্রশাসনের সর্বশেষ হামলার প্রতিশোধ হিসেবে তারা ওই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। IRGCর দাবি, যুক্তরাষ্ট্রের এই হামলা মার্কিন প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক অনুযায়ী তেহরানকে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের উপর নিয়ন্ত্রণের অধিকার দিয়েছে। তবে ড্রোন হামলা প্রসঙ্গে মার্কিন অভিযোগের বিষয়ে কিছুই বলেনি তেহরান। IRGC সতর্ক করেছে, ওয়াশিংটন বরাবরের মতোই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে জবাব হবে আরও কঠোর। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ডিসিতে আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই অগ্রগতির পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এদিকে লেবানন ও ইসরায়েল যে কাঠামো চুক্তি করেছে তা প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাঠামো চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র হতে আর ইসরায়েলকে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে বলা হয়েছে, কিন্তু কোনো পক্ষই এখন পর্যন্ত তাতে পুরোপুরি সাড়া দেয়নি। হিজবুল্লাহ সমর্থকরা শুক্রবার রাতে ওই চুক্তি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে লেবাননের রাজধানী বৈরুতে। ওই চুক্তি কিভাবে কার্যকর করা হবে তা স্পষ্টভাবে বলা নেই। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান করবে, তবে লেবাননের সঙ্গে কাঠামো চুক্তির অংশ হিসেবে তারা কিছু দখলকৃত এলাকা লেবাননের সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবে। যদিও সেই এলাকাটি হবে ইসরায়েলের দখলকৃত নিরাপত্তা অঞ্চলের বাইরে। তবে যতক্ষণ হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না করে ততক্ষণ ইসরায়েল রাষ্ট্রের জন্য বিপদ থাকবে, আর এজন্য ইসরায়েলি সেনারা লেবানন ছাড়বে না। কাঠামো চুক্তির মাধ্যমে দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করছে। যতক্ষণ হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না করবে ততক্ষণ সেনারা ওই অঞ্চলে থাকবে। এটি ইরানের জন্য বড় আঘাত। ইরান আমাদেরকে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বাধ্য করার চেষ্টা করছে। এই কাঠামো চুক্তি অনুযায়ী আমরা লেবাননের সেনাবাহিনীকে কিছু এলাকা ছেড়ে দেব। ইসরায়েলি সেনাবাহিনীর ওই এলাকার প্রয়োজন নেই, তবে মূল নিরাপত্তা অঞ্চল আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। এবারে ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিদায় আর বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস। একই গ্রুপে দেখা গেল ফুটবলের দুই বিপরীত গল্প। একদিকে স্পেনের কাছে হেরে উরুগুয়ের হতাশার বিদায়, অন্যদিকে ছোট্ট দ্বীপ দেশ কাবো ভার্দের স্বপ্নের উড়ান। আর এখন তাদের সামনে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিস্তারিত তানজিম মুর্শির রিপোর্টে। বিশ্বকাপের মঞ্চের নাম, ইতিহাস আর ঐতিহ্য সবসময় জয় এনে দেয় না। এবার তারই প্রমাণ দিল উরুগুয়ে। অপরদিকে ছোট্ট একটা দেশ, নেই বিশ্বকাপ খেলার পূর্ব অভিজ্ঞতা, অথচ সাহস, আত্মবিশ্বাস যে একটা দলকে স্বপ্নের পথে নিয়ে যেতে পারে তার প্রমাণ দিল কাবো ভার্দে। গুয়াদালাহারায় স্পেনের বিপক্ষে জিততেই হতো উরুগুয়েকে, কিন্তু প্রথমার্ধের 42 মিনিটে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলে পিছিয়ে পড়ে তারা। অ্যালেক্স বায়েনার শট সহজেই ঠেকানোর সুযোগ থাকলেও বল হাত ফসকে জড়িয়ে যায় জালে।
বিরতির পর মুসলেরাকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা, কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি, উল্টো খেতে হয়েছে রেড কার্ড। শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে। অন্যদিকে একই গ্রুপে তৈরি হয়েছে রূপকথার গল্প। বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে কাবো ভার্দে লিখেছে ইতিহাস। স্পেন উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোল শূন্য ড্র। মাত্র 3 পয়েন্ট নিয়েই দলটা নিশ্চিত করেছে শেষ 32-এর টিকিট। ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, জনসংখ্যাও খুব বেশি নয়, কিন্তু বিশ্বকাপের মঞ্চে তাদের সাহস, লড়াই আর বিশ্বাস দেখিয়ে দিয়েছে ফুটবলের স্বপ্ন দেখার কোনো সীমা নেই। আর সেই স্বপ্নের পরের অধ্যায় আরও কঠিন। শেষ 32-এ কাবো ভার্দের সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের নতুন অতিথিরা। একদিকে আর্জেন্টিনার তারকা আর অভিজ্ঞতা, অন্যদিকে কাবো ভার্দের অদম্য সাহস। বিশ্বকাপের এই রূপকথা নিঃসন্দেহেই ভক্তদের মনে থাকবে বহুকাল। তানজিম ওসিম, স্টার প্লে। বিশ্বকাপে আই গ্রুপের শেষ রাউন্ডে নরওয়েকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। শুক্রবার বস্টনে দেমবেলের হ্যাটট্রিকে 4-1 গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে ফ্রান্স, আর আর্লিং হল্যান্ডের দল হয়েছে রানার্স আপ। ম্যাচ জিতলে নয়, হারলে বা ড্র করলেই যেন লাভ হবে নরওয়ের। 2 ম্যাচ জিতেই আগেই নকআউট পর্ব নিশ্চিত ছিল দলটির। আর গ্রুপ পর্বে রানার্স আপ হলেই দ্বিতীয় পর্বে দেখা হবে আইভরি কোস্টের সাথে। আর জিতলে সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন। হিসাব করলে সুইডেনের থেকে আইভরি কোস্টই সহজ প্রতিপক্ষ। আর তাই যেন ফ্রান্সের বিপক্ষে হার বা জয়ে কিছুই যায় আসে না ভাইকিংসদের। তা নয় তো কি, নরওয়ের কোচ এই ম্যাচে নামানেনি 4 গোল করা আর্লিং হ্যালান্ডকে। এছাড়াও মার্টিন ওডিগার্ড, আলেকজান্ডার সরলত্রাও নামেননি মাঠে। দর্শকরা অপেক্ষায় ছিলেন এই ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে নরওয়ের বড় তারকাদের অনুপস্থিতিতে ম্যাচ একপেশে হয়ে গেছে। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক তুলে নিয়েছেন উসমান দেমবেলে। নরওয়ের বিপক্ষে দেমবেলের হ্যাটট্রিক করতে সময় নিয়েছেন স্রেফ 32 মিনিট। ম্যাচের ডেডলক অবশ্য ভাঙতে পারতেন কিলিয়ান এমবাপ্পে, সেটাও ম্যাচ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে। তবে রিয়াল তারকার শট বার কাঁপিয়ে ফিরে আসে, কিন্তু দেমবেলে বেশিক্ষণ অপেক্ষা করেননি। 7 মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে ফ্রান্সকে এগিয়ে দেন পিএসজি তারকা। এমবাপ্পের বাড়ানো বল থেকে দ্বিতীয় লিড আনেন দেমবেলে। জোড়া গোল হজম করে বসে থাকেনি নরওয়ে। ব্যবধান কমিয়ে নরওয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ওসগার্ড। তবে ভাইকিংসদের ফিরতে দেননি দেমবেলে। 32 মিনিটে চলমান বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক তুলে নেন ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল নরওয়ে, তবে পেনাল্টি পেয়েও মিস করেন ইয়র্গেন স্টার্ট। ফ্রান্সের ব্যবধান এখানেই থেমে থাকেনি। যোগ করা সময়ের গোলে 1 হালি পূর্ণ করেন দেজিরে দুয়ে। আই গ্রুপের অপর ম্যাচে ইরাককে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে সেনেগাল। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের খুব কাছাকাছি পৌঁছে গেছে আফ্রিকার দেশটি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। জি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে তারা। অপর ম্যাচে ইরানের সাথে ড্র করে গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউটে পা রাখল মিশর। ভ্যাঙ্কুভারে বেলজিয়ামের সাথে নিউজিল্যান্ডের লড়াইটা ছিল সমানে সমান, তবে 28 মিনিটে সেখানে পার্থক্য করে দেন ট্রোসার্ড। তার গোলে লিড নিয়ে বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে 10 মিনিটের জাদুতে 1 গোল ও 1 অ্যাসিস্ট করেন রোমেলু লুকাকু। 5-1 ব্যবধানের বড় জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ জি এর শীর্ষ দল হিসেবে শেষ 32-এ গেল বেলজিয়াম। আর গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড। লুমেনফিল্ডে ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। 5 মিনিটে স্কোরশিটের নাম তোলেন মাহমুদ সাবের। অবশ্যই সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 14 মিনিটে ব্রামিন রাইজেনের গোলে সমতায় ফিরে বাকিটা সময় আক্রমণ আর পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। 6 পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে আছে কলম্বিয়া। রানার্স আপ হয়ে 32-তে গেলে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে পারে পর্তুগালকে। আর ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়।
7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড অবস্থা ভেনেজুয়েলার। 920 জনের বেশি নিহত, 3,360 জনের বেশি আহত, আর হাজার হাজার মানুষ নিখোঁজ। সেই ভেনেজুয়েলার মানুষদের স্মরণ করে অনুশীলনের আগে 1 মিনিটের নীরবতা পালন করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এরপরে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সামনে রেখে অনুশীলনে নামে পর্তুগাল। সবশেষ ম্যাচে জোড়া গোল করে বেশ ভালো ফর্মে আছেন ক্রিস্টিয়ানো। কোচের সাথেও করেন লম্বা আলাপ। আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তা না হলে 32তে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে হতে পারে পর্তুগালকে। আমাদের পুরো মনোযোগ এখন গ্রুপ পর্বের 3টি ম্যাচেই। নকআউটে কাকে পাবো সেটা নিয়ে আমরা ভাবছি না। আগে গ্রুপ থেকে উঠতে হবে। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। প্রতিটি ম্যাচ জিততেই মাঠে নামি, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। আজও জয়ের জন্য খেলবো। এরপর সময় হলে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাববো। আর্জেন্টিনায় মেসিকে যেভাবে মূল্যায়ন করা হয়, গুঞ্জন আছে পর্তুগালে সেভাবে সমাদৃত হন রোনালদো। সেটি উড়িয়ে দিয়েছেন উইঙ্গার ফ্রান্সিসকো ট্রিঙ্কাও। তাদের সবচেয়ে বড় মিল হলো নেতৃত্ব আর সবসময় জেতার ক্ষুধা। তারা সবসময় সেরা হতে চায়। এ কারণেই প্রায় 20 বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকে আছে। ক্রিস্টিয়ানোর এত কাছ থেকে প্রতিদিন দেখা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। নিজের যত্ন নেওয়া, পর্তুগালের জয়ের জন্য তার নিবেদন, এসবই অসাধারণ। কলম্বিয়া ইতিমধ্যে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে। পর্তুগালের সংগ্রহ 4 পয়েন্ট। ড্র করলেও প্রায় নিশ্চিতভাবেই তারা শেষ 32-এ উঠবে। তবে গ্রুপে দ্বিতীয় হলে নকআউটে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে পর্তুগালের। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে কাল সকালে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া জর্ডান। প্রতিপক্ষ সহজ হওয়ায় এই ম্যাচে স্টার্টিং 11 নিয়ে বেশ কিছু পরীক্ষার কথা জানিয়েছেন স্কালোনি। নিশ্চিত করেছেন শুরুর একাদশে থাকছেন না দলের প্রাণ ভ্রমরা লিওনেল মেসি। প্রস্তুত ডালাসের এটিএনটি স্টেডিয়াম। সবুজ গালিচায় পা রাখতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া জর্ডান। আপাত দৃষ্টিতে একতরফা মনে হলেও ম্যাচটিকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে উত্তেজনার কমতি নেই। আরেকটি মহাকাব্যিক রাত, আরেকটি অতিমানবীয় মেসি ম্যাজিক। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে শেষ 32-এ তোলার পাশাপাশি গ্রুপ সেরাও করেছেন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি মিসের ধাক্কা সামলে যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন তা কেবল তার পক্ষেই সম্ভব। বুধবার 39 বছরে পা রাখা এই ফুটবল জাদুকর টানা 6টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিও গড়েছেন। লিওনেল স্কালোনির অধীনে লা আলবিসেলেস্তেরা এখন অপ্রতিরোধ্য। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 9 ম্যাচের জয়রথ এবং এর মধ্যে 8টিতেই কোনো গোল হজম না করা প্রমাণ করে তাদের রক্ষণ এখন কতটা নিরেট। 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ছুটছে তারা। এই শিরোপা জিতলে জার্মানিকে ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের 5 শিরোপার রেকর্ড থেকে থাকবে মাত্র 1 ধাপ দূরে। বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি, নিশ্চিত করেছেন কোচ স্কালোনি। লিও বেঞ্চে থেকে ম্যাচটা শুরু করবে, তার বিশ্রামটা নিশ্চিত। তবে আমি শুরুর একাদশটা আপাতত নিজের মাঝে রাখতে চাই। যারা সুযোগ পাবে আশা করি তারা নিজেদের প্রমাণ করবে। স্কালোনির কথায় স্পষ্ট বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে একাদশে। মেসির জায়গায় স্টার্টিং 11-এ আসতে পারেন নিকো পাজ। জায়গা বদলে তাকে পরখ করতে চান কোচ। ডান দিকে সিমিওনে ও বাম দিকে মাঠে নামতে পারেন নিকো গুনজালেস। বিশ্রাম দেয়া হতে পারে ডিপল ও ম্যাকালিস্টারকেও। সেক্ষেত্রে মাঠে দেখা যেতে পারে লো সেলসো ও পেরেদেসকে। লিসান্দ্রোর জায়গায় আসতে পারেন সেনিসি। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা জর্ডানের যাত্রাটা মোটেও সুখকর হয়নি। অস্ট্রিয়ার কাছে 3-1 এবং আলজেরিয়ার কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে দ্য চিলাভার্স ওয়ান্স খ্যাত দলটি চায় বিদায়ের আগে বিশ্বমঞ্চে জর্ডান ফুটবলের একটা ইতিবাচক ছাপ রেখে যেতে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।